প্রিয় সাহিত্যপ্রেমী ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিড়াল প্রবন্ধটি। সেই বিড়াল প্রবন্ধের প্রথম অধ্যায় আমি আলোচনা করতে গিয়ে যে কয়েকটি কথা আমরা আলোচনা করেছিলাম, মূল কথাটা সেটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সময় এই প্রবন্ধটি লিখেছিলেন, ঠিক সেই সময় ধনতান্ত্রিক সমাজের সাথে দরিদ্র শ্রেণীর মানুষের একটা বিশাল বড় পার্থক্য ছিল বা প্রভেদ ছিল বা বৈষম্য ছিল। এই বৈষম্যের বিরুদ্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিবাদ জানিয়েছেন। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখিয়েছেন ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধি হিসাবে কমলাকান্ত এবং দরিদ্র শ্রেণীর মানুষ হিসাবে বা দরিদ্র শ্রেণীর প্রতিনিধি হিসাবে এখানে বিড়ালকে দাঁড় করিয়েছে। এখানে দুজনের মধ্যে উক্তি প্রত্যুত্তের মধ্য দিয়ে প্রবন্ধটি এগিয়ে গেছে। আমরা এই পর্যন্ত গত ক্লাসের ভিডিওতে আমরা দেখেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেটা দেখার পরে এই ভিডিওটি অবশ্যই দেখবে। তবে তার আগে বলে রাখি, এখনও পর্যন্ত এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি রয়েছি তোমাদের সাথে কামদেব স্যার। তোমরা দেখছো বাংলা প্রতিভা চ্যানেল। তোমরা ভিডিওটি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এই ইচ্ছা এই প্রত্যাশা রেখে আমি একদম সরাসরি চলে যাচ্ছি বইয়ের পাতায়। তোমরা অবশ্যই যে যার বই নিয়ে বসবে এবং প্রত্যেকেই লাইনের দিকে চোখ রাখবে। চলো শুরু করি। দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। আমাকে কে? এখানে বিড়াল বলছে। কাকে বলছে? না, কমলাকান্তকে বলছে। যে সমস্ত যারা মনুষ্য জাতি যারা ভাত খায় বা খাবার খায়, তারা খাওয়ার যে অতিরিক্ত খাবারটা ফেলে দেয়, তারা তবু আমাকে দেয় না। আমাকে কাকে? এখানে বিড়ালকে দেয় না। তোমাদের পেট ভরা, পরের লাইন, তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কী প্রকারে জানিবে? হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। অর্থাৎ যে অন্ধ ব্যক্তি যে কখনো কাউকে সাহায্য করে না, সে যখন শুনতে পায় যে রাজা ফাঁপড়ে পড়েছে, অর্থাৎ তার অবস্থান থেকে তার উঁচু অবস্থানের কোনো ব্যক্তি, কোনো রাজা ফাঁপড়ে পড়েছে, তখন সেই উঁচু ব্যক্তিওয়ালা মানুষের প্রতি ওই অন্ধ মানুষটি কিন্তু ভাবে, রাত্রে তার ঘুম হয় না। অর্থাৎ যে কথাটি আমি বললাম, যে প্রতিটি মানুষ তার নিজের অবস্থানের থেকে উন্নত শ্রেণীর মানুষের প্রতি যেন সে বেশি খেয়াল করে বা সে বেশি কিন্তু নজর দেয়, কিন্তু তার থেকে কম যারা দরিদ্র শ্রেণী বা তার থেকে অনুন্নত শ্রেণীর মানুষের প্রতি সে বিশেষ একটা নজর দেয় না। অর্থাৎ এখানে সেই কথাটি বলা হচ্ছে, ছোট লোকের কাতরে দুঃখ বা ছোট লোকের কাতরে দুঃখ বা দুঃখে কাতর ছি কে হইবে? কেউ হতে পারে না। এই কথাটা বিড়াল বলছে। কাকে বলছে? না, কমলাকান্তকে বলছে। চলে যাই পরের লাইনে। দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে যাইতে, বরং জোড় হাত করিয়া বলিতে আরেকটু কি আনিয়া দিব? তবে আমার বেলা লাঠি কেন? অর্থাৎ এখানে বিড়াল কমলাকান্তকে বলছে যে এই সময় যদি কোনো শিরোমণি মানে কোনো বিখ্যাত কোনো পণ্ডিত আসতেন, কি অমুক ন্যায়লঙ্কার কোনো শাস্ত্র পণ্ডিত বা শাস্ত্র বিষয়ে মানে বিজ্ঞ তিনি যদি আসতেন, তাহলে কি করতে? না, তাহলে তাকে হয়তো পাতে বসিয়ে বা তার পাশে বসিয়ে তাকে সে খেতে চাইতো না, তবু জোর করে তাকে খাওয়াতে, বলতে যে আরেকটু দিই, এইরকম করতে। ঠ্যাঙ্গা লইয়া মারতেন না নিশ্চয়ই। তাহলে আমার বেলা তাহলে কেন? আমি তো খেতে চাইছি, আমার তো ক্ষুধা রয়েছে, তবে তুমি কেন আমাকে ঠ্যাঙ্গা লইয়ে মারতে চাইছো? আমাকে খেতে দিচ্ছ না কেন? কে বলছে? বিড়াল বলছে। কাকে বলছে? কমলাকান্তকে বলছে। তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? অর্থাৎ পণ্ডিত ব্যক্তি হতে পারে বা সাধারণ ব্যক্তি হতে পারে, ক্ষুধা কিন্তু সকলের সমান, পেটের কাছে কেউ কম বেশি নয়। এখানে বিড়াল সেই কথাটাই কিন্তু কমলাকান্তকে বলছে। তা তো নয়,
তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। এই লাইনটি দাগিয়ে রাখো, এটার কিন্তু দারুণ একটি লাইন। বলছে যার তেল আছে মাথায় তাকে তেল দেওয়ার জন্য সবাই কিন্তু চেষ্টা করে, কিন্তু যার মাথায় তেল নেই তাকে কিন্তু কেউ তেল দেওয়ার চেষ্টা করে না। অর্থাৎ সমাজে উঁচু শ্রেণীর বা ধনী শ্রেণীর মানুষের প্রতি যারা খেতে পায়, যাদের অর্থ প্রাচুর্য অনেক, তাদেরকে সহযোগিতা করার জন্য মানুষ কিন্তু এগিয়ে যায়। কিন্তু সমাজে যারা নিম্ন শ্রেণী, দরিদ্র শ্রেণীর মানুষ, সেই সমস্ত অসহায় মানুষকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে না। এখানে বিড়াল যেন সেই অসহায় মানুষের প্রতিনিধি হিসাবে দাঁড় করিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিড়ালও সেই কথাটাই বলছে, দরিদ্রের ক্ষুধা কেউ বোঝে না, যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানে তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি। অর্থাৎ বিড়াল বলছে যে কিন্তু খেতে চায় না তাকে জোর করে খেতে বলো, আর যে খেতে চাইছে, যার ক্ষুধার জ্বালায় তার পেট জ্বলছে, তাকে সে খেতে চাইলে তাকে তুমি কিন্তু মারছো, ধরছো, চোর বলিয়া তার দণ্ড করছো। ছি ছি। কে বলছে? বিড়াল বলছে। কাকে বলছে? না কমলাকান্তকে বলছে। দেখো পরের লাইন, দেখো আমাদিগের দশা দেখো, দেখো প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাঁ ম্যাঁ করিয়া আমার চারিদিক দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়ে দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহদর, বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। অর্থাৎ বিড়াল বলছে কেউ যদি সোহাগের বিড়াল হইতে পারিল, অর্থাৎ ভালোবাসার বিড়াল হতে পারলো, বা বাড়িতে কেউ যদি পোষে গৃহমার্জার হইয়া, অর্থাৎ গৃহের বিড়াল হইয়া, কিংবা বৃদ্ধের নিকট, কোনো বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহদর, অর্থাৎ নিজের স্ত্রীর যে ভাই, সেই ভাইয়ের সমাদর পেয়ে, ভাইয়ের স্নেহ পেয়ে যে বিড়ালটি বড় হয় বা খাওয়া দাওয়া করে, হ্যাঁ, বা মূর্খ ধনীর কাছে, যে সমস্ত মূর্খ অর্থাৎ ধনী, তারা প্রচুর টাকা পয়সা আছে, তাদের কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল। শতরঞ্জ কথার অর্থ হচ্ছে দাবা খেলার। এখানে কিন্তু বিড়ালকে দাবা খেলার সাথে তুলনা করা হয়েছে, কারণ প্রত্যেকটি মুহূর্তে কোনো ধনীর কাছে যখন বিড়াল দাবা খেলার বস্তু হয়ে যায়, কিংবা যদি বলে এইভাবে, ধরো তুমি এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, আমাদের পরিবারে এমনই হয়, ধরো বিড়াল ধরো বসেছে খেতে, তাকে বলা হয় এটা নিয়ে আসো তো, ওটা নিয়ে আসো তো, বা তাকে কিছু ইঙ্গিত করলে বা নির্দেশ করলে সেই বিড়ালটি চলে যায়। সুতরাং এখানে যেন সেই দাওয়া খেলার ইঙ্গিত করা হয়েছে বিড়ালটিকে। সুতরাং সেই সমস্ত বিড়ালরা কিন্তু পুষ্টি পায়, তারা অনেক ভালো মন্দ খেতে পায়। তাহার লেজ ফুলে গায়ে লোম হয়, এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। অর্থাৎ যারা বাড়িতে পোষে যে সমস্ত বিড়ালগুলো, তারা অনেক কিছু খেতে পায়, তারা খেতে পেয়ে তারা মোটা হয়, তাদের লেজ ফুলে যায়, গায়ে লোম হয়, তাদের দেখে অন্যান্য মার্জার অর্থাৎ বিড়ালরা কিন্তু প্রেমে পড়ে। কবি হইয়া পড়ে মানে প্রেমে পড়ে, মানে এত সুন্দর দেখতে হয়ে যায় সেই সমস্ত বিড়ালরা, যারা অন্যের বাড়িতে বা কারোর বাড়িতে, কোনো ধনীদার ব্যক্তির বাড়িতে খেয়ে দিয়ে মানুষ হয় বা বড় হয়। পরের লাইন, আর আমাদিগের দশা দেখো, আহারাভাবে মানে আহারের অভাবে, উদর কৃষ, উদর মানে পেট, কৃষ মানে রোগা, অস্থি পরিসংখ্যা, অস্থি পরিদৃশ্যমান মানে অস্থি দেখা যাচ্ছে, লাঙ্গুল বিনত মানে লেজ ঝুলে পড়েছে, দাঁত বাহির হইয়া জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারাভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও, খাইতে পাই না, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না, এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও নইলে চুরি করিব। কে বলছে? বিড়াল বলছে। কাকে বলছে? না কমলাকান্তকে বলছে। তারপরে কি বলছে? না আমাদের কৃষ্ণ চর্ম, কৃষ্ণ মানে আমাদের চামড়া হচ্ছে, কৃষ্ণ মানে কালো, আমাদের কৃষ্ণ চর্ম, কালো চামড়া, শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? দরিদ্রের আহার সংগ্রহের জন্য চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? অর্থাৎ এখানে বিড়াল কিন্তু খুব সচেতনভাবে বিজ্ঞের মতো এখানে প্রশ্ন ছুড়ে দিচ্ছে কমলাকান্তকে। কি বলছে? যে আমরা চুরি করি, না খেতে পেয়ে চুরি করি, আমাদের তার জন্য শাস্তি হয়, কিন্তু যে ব্যক্তি, যে ধনীদার ব্যক্তিগুলো অনেক অর্থ, অনেক প্রাচুর্য সঞ্চয় করেও সাধারণ মানুষ, গরিব মানুষকে একটুও দেয় না,
তার সেই হৃদয়, তার এই নির্দয়তার জন্য, তার এই নিষ্ঠুরতার জন্য, তার এই কঠোরতার জন্য তাদের কেন শাস্তি হয় না? ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? যে ধনী কার্পণ্য করে, কাউকে এক চিমটাও দেয় না, কোনো কিছুই দেয় না, কোনো দিন কোনো কিছু দেয় না, সেই ধনীর কার্পণ্যের কারণে তার কেন দণ্ড হয় না? তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিংখোর, তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রে চোর হয়? অর্থাৎ এখানে বিড়াল কিন্তু কমলাকান্তকে বলছে যে ধনীরা যদি 2 নম্বরি করে অতিরিক্ত ধনসম্পদ সঞ্চয় না করতো এবং তারা যদি তাদের মতো করে যেটুকু প্রয়োজন সেটুকু সঞ্চয় করতো, তাহলে সমাজে এত বৈষম্য হতো না, ধনী গরিব এত প্রভেদ হতো না। তাহলে সেই ধনীর দোষে দরিদ্র চোর হয়, কারণ তারা অনেক অর্থ, অনেক প্রাচুর্য সঞ্চয় করে, প্রয়োজনের থেকে অতিরিক্ত সঞ্চয় করে। সেই জন্যই কিন্তু ধনীর কারণেই কিন্তু দরিদ্র কিন্তু চোর করে, কারণ কেউ না খেতে পেয়ে কিন্তু এই পৃথিবীতে আসে না। 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? অর্থাৎ এখানে বিড়াল বলছে যে 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া, মানে 500 জন বা 500 জনের দরিদ্রের যে খাবার, সেই খাবার কিন্তু একজন ধনী ব্যক্তি কিন্তু সেটা সংগ্রহ করে রাখে, সেটা কিন্তু কাউকে দেয় না। কেন সেটা করবে? যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্যই তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আসে নাই। অর্থাৎ আমাদের ভারতের সংবিধানের 14 নম্বর ধারায় বলা হচ্ছে যে সাম্যের অধিকার, প্রতিটা মানুষ তার সমান অধিকার নিয়ে পৃথিবীতে বাঁচবে এবং এই দেশে বাঁচবে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে একটা শ্রেণীর মানুষ না খেতে পেয়ে মরবে, আর একটা শ্রেণীর মানুষ অতিরিক্ত টাকা পয়সা, বিশাল বিলাস ব্যসনের মধ্য দিয়ে দিনাতিপাত করবে, তাদের অর্থ প্রাচুর্যে জীবনকে একদম মানে ফুলে বড়লোক হয়ে উঠবে। এই যে বৈষম্য, এই বৈষম্য কি করে হয়? হতে পারে না। কারণ বিড়াল বলছে যে আমরা যদি না খেয়ে মরে যাই তাহলে আমরা কেন চুরি করব না? কেননা আমরা তো না খেয়ে মরতে পৃথিবীতে আসেনি, আমাদের সাম্যের অধিকার বলা হয়েছে। প্রতিটা মানুষ কিন্তু না খেতে পেয়ে এখানে পৃথিবীতে আসেনি, খেয়ে মরবে। তারা যেটুকু সমান অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে, তারও সেই অধিকার রয়েছে। অর্থাৎ এখানে বিড়াল কিন্তু বিড়াল হলেও এখানে সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে বিড়াল কিন্তু কথা বলছে। আমি আর সহ্য করিতে পারিলাম না। থামো থামো মার্জার পণ্ডিতে, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক, অর্থাৎ সমাজতান্ত্রিক, অর্থাৎ যে কথাগুলো বিড়াল বলছে তাতে কিন্তু সমাজের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। মানে তার কথাগুলো এত যুক্তিপূর্ণ, এই কথাগুলো যদি আর 5টা সাধারণ মানুষ শোনে, তারা এই দাবি নিয়ে তারা কিন্তু ঝামেলা তৈরি করতে পারে। এই জন্য কিন্তু কমলাকান্ত কিন্তু সেই কথাটা বিড়ালকে বলছে যে তোমার কথাগুলো সমাজতান্ত্রিক, সোশিয়ালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া জোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না। অর্থাৎ এখানে কমলাকান্ত বিড়ালকে বলছে যদি চোরের জ্বালায় কোনো ধনীদার ব্যক্তি ধনসম্পদ বা ধন সঞ্চয় করতে না পারে, তাহলে সেই ধনীদার ব্যক্তি কখনো ধন সঞ্চয় করবে না। তাহলে কি হবে না, ফলস্বরূপ সমাজের উন্নতি কখনো হবে না। কারণ সে তো জানে ধন সঞ্চয় করলে চুরি করে নিয়ে পালাবে। সুতরাং কোনো ধনী সেই পয়সা বা অর্থ বা পয়সা বা অর্থ কোনো সঞ্চয় করবে না। মার্জার বলিল, না হলে তো আমার কি? সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি, ধনীর ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কী ক্ষতি? অর্থাৎ এখানে মার্জার অর্থাৎ বিড়ালটি বলছে যদি আমরা খেতে না পাই তাহলে সমাজের উন্নতি বা ধনীর ধনবৃদ্ধি হওয়াতে হোক না হোক সেটা আমাদের লাভ কী বা আমাদের ক্ষতি বা কী? আমরা যদি খেতেই না পাই, কে বলছে? বিড়াল বলছে। কাকে বলছে? কমলাকান্তকে বলছে। পরের লাইন কী বলছে? আমি বুঝাই বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নেই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কী করিব? বুঝতে নিশ্চয়ই এটা পেরেছ। বিড়ালকে বোঝানো দায় হইল যে বিচারক বা নৈয়ায়িক কথার অর্থ হচ্ছে ন্যায় শাস্ত্রে পণ্ডিত যে ব্যক্তি, কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। যে পণ্ডিত ব্যক্তি তাহাকে কিন্তু কেউ কিছু বোঝাতে পারে না, মানে কারণ সে নিজেকেই পণ্ডিত ব্যক্তি মনে করে। ফলে অন্যের যে কথা, অন্যের যে যুক্তিপূর্ণ কথা তারা কিন্তু মানতে চায় না। যারা পণ্ডিত ব্যক্তি হয়, যারা হচ্ছে নৈয়ায়িক হয় বা ন্যায় শাস্ত্রের পণ্ডিত যারা হয়, তারা কিন্তু অন্যের কথাগুলোকে বিশেষ একটা আমল দেয় না।
এখানে সেই বিড়ালকে কিন্তু সেই ন্যায়শাস্ত্রের পণ্ডিত বলে মনে করা হচ্ছে। এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে, সুতরাং না বুঝার পক্ষে ইহার অধিকার আছে। অর্থাৎ এ বেশি একটু পাণ্ডিত্যগিরি করছে কে, বিড়ালটি, ফলে সে না বোঝার পক্ষে মানে না বোঝার চেষ্টা করছে। কারণ এখানে কমলাকান্তের যে কথাগুলো, যে যুক্তিপূর্ণ কথাগুলো, সেটা কিন্তু না বোঝার চেষ্টা করছে এখানে কে, বিড়ালটি। কারণ সে কিন্তু নৈয়ায়িক, ন্যায়শাস্ত্রের পণ্ডিত, নিজেকে পণ্ডিত বলে মনে করছে। তাই এখানে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে কিন্তু এই কথাই বলে দিয়েছেন তার পক্ষে, যে না বুঝার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চুরির দণ্ডবিধান কর্তব্য। এখানে কি বলছে কমলাকান্ত? বলছে সমাজের উন্নতিতে দরিদ্রের বিশেষ একটা প্রয়োজন হয় না, তবে ধনীদিগের বিশেষ প্রয়োজন হয়। কে বলছে? কমলাকান্ত বলছে। কাকে বলছে? বিড়ালকে বলছে। অতএব চুরির দণ্ডবিধান কর্তব্য, অর্থাৎ যে চুরি করেছে তার অবশ্যই শাস্তি দেওয়া উচিত। দেখো, সত্যি কথা বলতে কি, এখানে বলছে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও থাকিতে পারে। এই কথাটার সাথে একমত আমি হতে পারলাম না ব্যক্তিগতভাবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো, যুগে যুগে সংসারে পৃথিবীতে যত কিছু ঘর বাড়ি ইমারত ব্রিজ যা তৈরি হয়েছে, সব কিন্তু দরিদ্র শ্রেণীর মানুষের সহযোগিতায়। এই যে বিশাল বড় ইমারত, এই যে রাস্তাঘাট, এই যে ট্রেন প্লেন এইগুলো চলে, হ্যাঁ, এই যে বিশাল যে তাজমহল, হ্যাঁ, এটা কারা বানিয়েছে? এই দরিদ্র শ্রেণীর মানুষরা বানিয়েছে। রাজা কি কখনো পাথর ঘাড়ে করে তারা বই নিয়ে আসতো না? তাহলে সাধারণ মানুষ, এই দরিদ্র শ্রেণীর মানুষগুলো কিন্তু, এই মেহনতি মানুষগুলো কিন্তু চেষ্টা করে, অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু ঘর বাড়ি যা কিছু আমরা দেখছি সবই কিন্তু বানিয়েছে। সুতরাং এখানে কিন্তু সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার কথাগুলো, আমার ব্যক্তিগত কথাটা। চলে যাচ্ছি পরের লাইন। মার্জারি মহাশয়া বললেন, চোরকে ফাঁসি দাও, তাহাতেও আমার আপত্তি নেই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন। তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। অর্থাৎ এখানে সুতার্কিক যে পণ্ডিত হিসাবে গণ্য করা হয়েছে বিড়াল, তিনি বলছেন, বা সে বলছে, কাকে বলছে? কমলাকান্তকে বলছে যে তুমি আমাকে শাস্তি দিতে পারো বা শাস্তি দিতে চাও, দাও, কিন্তু শাস্তি দেওয়ার আগে আমি যে কারণে চুরি করেছি, ক্ষুধার জ্বালায় আমি চুরি করেছি, তুমিও আমার যে শাস্তি দেবে বলছো, তুমিও আমার সেই শাস্তি দেওয়ার আগে তুমিও 3 দিন কিন্তু না খেয়ে থাকো। না খাওয়ার পরে তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার চুরি করা অন্যায় হয়েছে, তখন তুমি আমাকে শাস্তি দেবে। কারণ খিদার জ্বালা যে কত মারাত্মক, তুমি 3 দিন কিন্তু উপবাস থাকলে তুমি বুঝতে পারবে যে আমাকে শাস্তি দেওয়া যায় কি যায় না। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো, নসিরামবাবুকে না, যেখানে খাবারের খাদ্যদ্রব্য মজুদ থাকে, হ্যাঁ, সেখানে তার কথা বলা হচ্ছে, তার ভাণ্ডার ঘরে মানে খাবার দাবার মজুদ থাকে নসিরামবাবুর ভাণ্ডার ঘরে, তবে আমাকে ঠাঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করিব না। অর্থাৎ 3 দিবস যদি না খাওয়ার পরে তুমি যদি ওই নসিরামবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো, তখন তুমি আমাকে বলবে, হ্যাঁ, তখন তুমি যদি আমাকে যা শাস্তি দেবে তাই মাথা পেতে নেব। কে বলছে? বিড়াল বলছে। কাকে বলছে? না, কমলাকান্তকে বলছে। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে, তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকলের অতি নীতিবিরুদ্ধ কথা। অর্থাৎ এখানে আমি হচ্ছে এখানে কমলাকান্ত। কি হচ্ছে এখানে বিষয়টা কি না, বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে, তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। অর্থাৎ এখানে কী বলা হচ্ছে না, বিজ্ঞ লোকেরা কী করে, যখন কোনো বিচারের সভায় বসে, যখন সে পরাস্ত হয়ে যায়, তখন সেই দৃষ্টিকোণ দিক মানে সেই কথাটায় বাদ দিয়ে অন্য কথা নিয়ে অর্থাৎ উপদেশ প্রদান করা শুরু করে দেয়। কারণ সরাসরি সেই কথাগুলোর খণ্ডন করতে সে পারে না। যারা বিজ্ঞ ব্যক্তি হয় তখন সেই সরাসরি কথাগুলো না বলে উপদেশ দেওয়া শুরু করে। আমি সেই প্রথানুসারে এখানে কমলাকান্ত সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, অর্থাৎ যে কথাগুলো বিড়াল এতক্ষণ বলছে সেই কথাগুলোকে নীতিবিরুদ্ধ কথা বলে বলছেন কমলাকান্ত। ইহার আন্দোলনেও পাপ আছে, অর্থাৎ এই সমস্ত শোনাও পাপ আছে, আর এগুলো শুনতে গিয়ে যদি সমস্যা তৈরি হয় এটাও ইহার তো পাপ আছে।
তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। অর্থাৎ এই সমস্ত যে কথাগুলো বিড়াল বলছো, তুমি এই সমস্ত কথা বাদ দাও, দিয়ে তুমি ধর্মাচরণ করো, মানে ধর্মের প্রতি তুমি মনোনিবেশ করো। তুমি যদি চাহো তবে পাঠার্থে মানে পাঠের জন্য বা পড়াশোনার জন্য তোমাকে আমি নিউম্যান অর্থাৎ লেখক, আইনজ্ঞ ও পার্কারের গ্রন্থ, পার্কারের মানে ধর্মতত্ত্ববিদের গ্রন্থ তোমাকে দিতে পারি। মানে এগুলো পড়ে তুমি কিন্তু ধর্মাচরণ করতে পারবে। আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে, আর কিছু হোক না হোক আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে। এক্ষণে স্বস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব। অর্থাৎ এখানে কমলাকান্ত বলছে যে প্রসন্ন নামে যে গোয়ালিনী, এর আগে আমরা আলোচনা করেছি, সেই প্রসন্ন কিছু ছানা দিবে বলেছে। সেই ছানাটা নিয়ে এলে তুমি জলযোগের সময় অর্থাৎ জল খাওয়ার সময় তুমি এসো। কাকে বলছে? বিড়ালকে বলছে। কে বলছে? কমলাকান্ত বলছে যে তুমি এসো, তাহলে আমরা তুমি এলে অবশ্যই আমরা ভাগ করে খাবো। অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না। আজকে অদ্য মানে আজকের আর কাহারও ভাত খাইও না বা কারো হাঁড়ি মারিও না, মানে সবগুলো নষ্ট করে দিও না, সবগুলো খেয়ে নিও না। বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও, এক সরিষা ভোর আফিং দেব। সরিষার ভোর মানে সরসের মতো বা সরিষার মতো ক্ষুদ্র একটি আফিং তোমাকে দেব। দেখো এখানে কিন্তু কমলাকান্তের হৃদয়টি যে কত সুন্দর এবং কত যে দয়ালুপূর্ণ, সেটা কিন্তু এই কথাই বোঝা যাচ্ছে যে কমলাকান্ত কিন্তু ধনীদার সম্প্রদায়ের মানুষের প্রতিনিধি হলেও সে কিন্তু একদম নিষ্ঠুর নয়। কারণ সে কিন্তু বিড়ালকে ডেকে নিচ্ছে যে তুমি এলে পরে তোমাকে কিন্তু আমি ছানা দেব। সুতরাং তাকে দেওয়ার পক্ষে, সাধারণ মানুষকে দেওয়ার পক্ষে কমলাকান্ত, তার হৃদয়টা কিন্তু নিষ্ঠুর নয়। বুঝতে পেরেছ? মার্জার বলিল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাইবার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে। অর্থাৎ আমার যদি ক্ষুধা বেশি থাকে বা ক্ষুধা কম থাকে, সেই হিসাবে আমি কতটা কি খাবো সেটা তখন আমি বিবেচনা করব। মার্জার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। অর্থাৎ পতিত, এখানে একটি পতিত মানে পথভ্রষ্ট বিড়াল, যে পথে গমন করলে হয়তো খারাপ কিছু হতে পারত, সেই পথভ্রষ্ট বিড়ালকে জীবনের সঠিক পথে পরিচালিত করতে পেরে এখানে যেন কমলাকান্তের নিজের যেন একটু ভালো লাগলো। হ্যাঁ, এবার লাস্টে কী রয়েছে? শ্রী কমলাকান্ত চক্রবর্তী। এই কমলাকান্ত চক্রবর্তী এটি কিন্তু লিখেছেন। তোমরা নিশ্চয়ই আদ্যপান্ত কমলাকান্তের এই প্রবন্ধ থেকে নেওয়া বিড়াল প্রবন্ধটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি পেরে থাকো তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি রয়েছি তোমাদের সঙ্গে। ভালো থেকো এবং সঙ্গে থেকো।